প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বা বাংলাদেশ করবিধি বই থেকে কোম্পানির কর নির্ধারণ চ্যাপ্টারের একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো কোম্পানি কর নির্ধারণের অবশ্যই আগের ২ টা ক্লাস আপনারা করবেন। তাহলে আপনাদের একটা মোটামুটি আইডিয়া আসবে এই কোম্পানি কর নির্ধারণ অঙ্কগুলো কিভাবে কমপ্লিট করে। তো ১ম এ আমরা অঙ্কটা যদি দেখি, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স H2 2016 এবং 2018 এবং পাস করছে, মানে ডিগ্রি আলাদা 2021 সালে এসেছে। খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তো আমরা যদি শুরু থেকে অঙ্কটা পড়ি, যে সোনার বাংলা কোম্পানি লিমিটেড 2024 সালের 30 জুন তারিখে সমাপ্ত বছরের লাভ লোকসান হিসাব দেওয়া থাকে না, একটা লাভ লোকসান হিসাব দেওয়া আছে এবং নিচে বলছে যে সোনার বাংলা কোম্পানির লিমিটেডের মোট আয় এবং কর দায় নির্ণয় করো। এখান থেকে মোট আয় এবং কর দায় এই দুটো জিনিসই আসলে আমাদের নির্ণয় করতে বলে। তো এক্ষেত্রে আমরা একটু ধারণা দিয়ে দিই আগেই যে এখানে কি করতে হয়, সেটা হচ্ছে এই যে কোম্পানিটি সোনার বাংলা কোম্পানি একটা লাভ লোকসান হিসাব প্রস্তুত করেছে, এখানে তার কোম্পানির নিয়ম অনুযায়ী সে এই লাভ লোকসান হিসাবগুলো প্রস্তুত করেছে। কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী যে খরচগুলো সে লাভ লোকসান হিসেবে দেখাতে পারবে না, সেও সেগুলো দেখাইছে। তো যে খরচগুলা আসলে সরকারের আইন অনুযায়ী নাই, যেগুলো সে দেখাইছে, এইগুলা আমরা কি করতে হবে, এগুলা অনুমোদন যেগুলো নাই, সেগুলো আমাদের কি করতে হবে, লাভ লোকসান হিসেবে আবার যোগ করতে হবে। যেহেতু অনুমোদন নাই, তাও সে লাভ লোকসান হিসেবে খরচ হিসেবে দেখাইছে। এই দেখানোর কারণে এই যে অনুমোদন বিহীন যেগুলা, সেগুলোকে আমাদের কি করতে হবে, এই লাভ লোকসান হিসাবের সাথে আবার যোগ করতে হবে। আপনারা প্রথম ক্লাসটা দেখবেন, তাইলে অবশ্যই বুঝতে পারবেন। ডিসক্রিপশন বক্সে প্রথম ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওইটা দেখবেন, তাহলে আরো সহজে বুঝতে পারবেন। তো এই অঙ্ক করার শুরুতে আমাদের কি করতে হয়, একটা ছক কাটবো আমরা। ছক কেটে আমরা করদাতার নাম দিব, যে সোনার বাংলা কোম্পানি লিমিটেড। করবর্ষ এই যে 24 সাল আছে, তাহলে করবর্ষ হবে 24-25 এবং আয়বর্ষ হবে তার 1 বছর কম। তাহলে মোট আয় নির্ণয়। তো প্রথমে আমাদের কি করতে হবে, নিট লাভ টানতে হবে। কোথায় পাবো আমরা, অঙ্কের নিচের দিকে পেয়ে যাব নিট লাভ কত, 2 লাখ টাকা। তাহলে আমরা লিখলাম যে লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ হচ্ছে কত, 2 লাখ টাকা। এরপর আমরা লিখব যোগ অননুমোদনযোগ্য ব্যয় সমূহ, মানে যেগুলার ব্যয় অনুমোদন ছিল না, তাও আমরা কি করছি, এই লাভ লোকসান হিসেবে দেখাইছি, সেগুলো আমরা। তো প্রথমে আমরা দেখব কোনটা, সেটা হচ্ছে প্রথমে দান। দান কত টাকা আছে, 10,000 টাকা। তাহলে আমরা দানটাকে দেখাবো, দানের অনুমোদন ছিল না, তারপর আমরা খরচ হিসেবে দেখাইছি দান। এরপর জরিমানা, জরিমানা ছিল কত, 5,000 টাকা। জরিমানারও অনুমোদন ছিল না, জরিমানাটা আমরা দেখাবো কত টাকা, 5,000 টাকা জরিমানা। এরপর যদি দেখি যে কর, কর বা আয়কর, এটারও আসলে অনুমোদন থাকে না, তারপর আমরা দেখাইছি। তাহলে করটা হচ্ছে কি করবো, আমরা এখানে সরাসরি নিয়ে যাবো, কারণ এই যে করটা দেওয়া হয়েছে, এটা গত বছরের কর। তাহলে এটার অনুমোদন না থাকার কারণে আমরা এখানে দেখাইছি। এরপর যদি দেখি যে অবচয়, অবচয়টা আছে কত, 40,000 টাকা। কিন্তু আমরা যদি অঙ্কটা পড়ে দেখি যে আয়কর আইন অনুযায়ী অবচয় হচ্ছে 20,000 টাকা। মানে আপনাকে আয়কর অনুযায়ী 20,000 টাকা অবচয় আপনি দেখাইতে পারতেন, কিন্তু আপনি দেখাইছেন কত, 40,000 টাকা। তাহলে অবশ্যই বেশি দেখাইছেন, তাহলে যেটা বেশি দেখাইছেন সেটাই আমাদের এখানে আবার দেখাইতে হবে। তাহলে অবচয় 40,000 থেকে 20,000 মাইনাস করলে 20,000 টাকা বেশি দেখাইছি, এটা আমরা এখানে দেখাই দিলাম। এরপর যদি আমরা দেখি বিজ্ঞাপন, বিজ্ঞাপন খরচ 5 বছরের জন্য প্রদত্ত। কয় বছরের জন্য, 5 বছরের জন্য। কিন্তু আপনি কি করছেন, মানে এই কোম্পানিওয়ালা কি করেছে, এই কোম্পানিওয়ালা কি করেছে, বিজ্ঞাপন 20,000 টাকা যে দেখাইছে, 5 বছরটা একসাথে দেখাই দিছে। তাহলে আমাদের 5 বছরটা তো একসাথে দেখানো যাবে না, আমাদের শুধু 1 বছরে যাবে। তাহলে 4 বছর আমরা কি করছি, বেশি দেখাইছি। তাহলে 4 বছরেরটাই আমরা কি করব, এখানে বিলম্বিত বিজ্ঞাপন আকারে দেখাই দিব। তাহলে 20,000 কে 5 দিয়ে ভাগ দিলে 1 বছরেরটা আসবে এবং 4 দিয়ে গুণ দিলে 4 বছরেরটা আসবে। তাহলে 4 বছরে হয় 16,000। এরপর যদি আমরা দেখি যে 4 নম্বরে, যে সাধারণ খরচাবলীর মধ্যে 30,000 টাকা প্রাথমিক খরচ অন্তর্ভুক্ত আছে। তাহলে প্রাথমিক খরচ তো অবশ্যই একটা মূলধন জাতীয় ব্যয়। আপনারা প্রথম ক্লাসে দেখবেন যে এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে এই হচ্ছে সাধারণ খরচাবলী, কত টাকা আছে, 70,000 টাকা। এর মধ্যে আবার কি আছে, 30,000 টাকার প্রাথমিক খরচ অন্তর্ভুক্ত আছে। তাহলে আমরা এই প্রাথমিক খরচটা দেখাই দিব, যেটার অনুমোদন ছিল না, 30,000 টাকা। তারপর যদি আমরা এগুলো সবগুলোকে যোগ করি, তাহলে আমাদের হয় 86,000 টাকা। তাহলে 2 লাখের সাথে 86,000 যোগ দিলে 2,86,000 টাকা হয়। এখন আমরা এখান থেকে কি বাদ দিব, অব্যবসায়ী আয়। অব্যবসায়ী আয় জিনিসটা কি, এই প্রতিষ্ঠান যে উদ্দেশ্যে পরিচালিত হয়, তাছাড়া যদি অন্যভাবেও প্রতিষ্ঠান আয় করে, সেই আয়কে আমাদের অব্যবসায়ী আয়, মানে ব্যবসায়ের সাথে রিলেটেড না, কিন্তু সে আয় কোনো না কোনোভাবে করছে। এটা আমরা পাবো কোথায়, এটা আমরা পাবো হচ্ছে ক্রেডিট সাইডে।
তো প্রথমে দেখবো আমরা করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ, সে সিকিউরিটিতে বিনিয়োগ করে আয় করেছে, তার মানে এই ব্যবসার সাথে সেটা রিলেটেড না। তাহলে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ 50,000 টাকা আমরা দেখাই দিলাম। এরপর আছে শেয়ার অধিহার। শেয়ার অধিহার তো আসলে একটা দায়, তারপর আমরা কি করেছি আয় হিসাবে দেখাইছি, এই জন্য এটা কি করতে হবে অবশ্যই আয়ের ভিতর দেখাইতে হবে কত টাকা, 30,000 টাকা। এরপর করযোগ্য সরকারি সিকিউরিটি সুদ 20,000 টাকা। সমস্ত প্রকার সরকারি সিকিউরিটি আসলে তার অন্যান্য খাতের আয়। এরপর হচ্ছে লভ্যাংশ, সে অন্যান্য প্রতিষ্ঠানে বিনিয়োগ করে লভ্যাংশ পেয়েছে, এই লভ্যাংশটা আমার কি অব্যবসায়িক আয়। এরপর আসবাবপত্র বিক্রয়জনিত লাভ, আমরা এই এন্ট্রি সম্পর্কে বিগত 2 ক্লাসে আলোচনা করেছি, এবারও আলোচনা করতেছি। আসলে আসবাবপত্র বিক্রয়জনিত লাভ এটা 2 ধরনের আয়ের ভিতর পড়ে, একটা হচ্ছে মূলধনজনিত আয় আর একটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। এখন কথা হচ্ছে এটা আসবাবপত্র বিক্রয়জনিত লাভটা কিন্তু আমার এখানে বলা নাই যে এটা কি মুনাফা জাতীয় আয় নাকি মূলধন জাতীয় আয়। তো কিছু বলার না থাকার কারণে আমরা বিগত যে 2টা ক্লাস করেছি, 2টা ক্লাসে আমরা এটাকে মুনাফা জাতীয় আয় হিসাবে দেখাইছি। মুনাফা জাতীয় আয় হিসাবে দেখানোর কারণে মুনাফা জাতীয় আয় হলে তো সেটা ব্যবসায়িক আয় হয়ে যাবে। তো মুনাফা জাতীয় আয় হলে ব্যবসায়িক আয় যদি হয় তাহলে তো আমরা এখানে দেখাইতে পারবো না। কিন্তু যেহেতু বিগত 2টা ক্লাসে আমরা এটাকে মুনাফা জাতীয় আয় হিসাবে দেখাইছি, মানে অব্যবসায়িক আয়ের ভিতর আমরা দেখাই নাই। মুনাফা জাতীয় আয় হইলেই তো সেটা ব্যবসায়িক আয় হয়ে গেল। কিন্তু এই অঙ্কটায় আমরা আসলে আসবাবপত্র বিক্রয়জনিত লাভকে মানে মূলধন জাতীয় লাভ হিসেবে দেখাবো। কারণ কি আমাদের দুইটাই জানা থাকা উচিত যে মুনাফা জাতীয় আয় হলে কি কাজ করতে হবে এবং মূলধন জাতীয় আয় হলে কি কাজ করতে হবে। তার আসবাবপত্র বিক্রয়জনিত লাভকে আমরা এই অঙ্কে হচ্ছে মূলধন জাতীয় আয় হিসেবে বিবেচিত করব। তাহলে মূলধন জাতীয় আয় হলে তো সেটা আর ব্যবসায়িক আয় হলো না, সেটা অব্যবসায়িক আয় হলো। এই জন্য আমরা কি করবো আসবাবপত্র বিক্রয়জনিত লাভকে এখানে দেখাই দিব। কত টাকা আসবাবপত্র বিক্রয়জনিত লাভ হচ্ছে 10,000 টাকা। বাট্টা প্রাপ্তির অনুমোদন আছে, অন্যান্য আয়ের অনুমোদন আছে। তো আমরা এইগুলো সবগুলোকে যদি যোগ করি তাহলে 1,50,000 হয়। তাহলে 2,86,000 থেকে যদি আমরা 1,50,000 বাদ দিই তাহলে আমাদের ব্যবসা হতে আয় চলে আসবে। ব্যবসা হতে আয় কত? 1,36,000 টাকা। তো এখন আমরা কি করব, যে ব্যবসা হতে আয় যেহেতু পেয়ে গেছি তখন এই অবশ্যই আয় যেগুলো আমরা এইমাত্র বাদ দিলাম এগুলো আমরা আবার যোগ করব, কিন্তু সমন্বয় করে যোগ করব। মানে আমরা যে এন্ট্রিতে যে জায়গা নেওয়া লাগবে সেভাবেই নিব। তো প্রথমে যদি আমরা করমুক্ত সরকারি সিকিউরিটি নিই, করমুক্ত তো আসলে এর ভিতর কোনো কর দেওয়া লাগে না, এটা সম্পূর্ণই অকরধার্য। তো আমরা লিখব যে যোগ অব্যবসায়ী আয়, একটা শিরোনাম দিব। এরপর করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ কত? 50,000 টাকা বাদ অকরধার্য সম্পূর্ণ, এটা পুরোটাই অকরধার্য হবে। তো এটার আমরা নেওয়া লাগলো না। এবং শেয়ার অধিকার তো আসলে একটা দায়, এখানে আমরা ভুল করে নিয়ে গেছিলাম যেটা আইনের ভিতর ছিল না। এখন দায়টা তো আর আমরা নতুন করে যোগ করার সময় সমন্বয় করার ক্ষেত্রে আমরা আয় হিসাবে বিবেচিত করতে পারবো না। তাই এই শেয়ার অধিকারটা হচ্ছে আমাদের এখানে যাবে না, এটা আমরা ক্রস দিয়ে দিলাম। এরপর আছে করযোগ্য সরকারি সিকিউরিটি। করযোগ্য সরকারি সিকিউরিটি কত? 20,000, অবশ্যই এটা যাবে। তো করযোগ্য সরকারি সিকিউরিটিজ আমরা কি করতে হবে? মোটাঙ্কিতকরণ করতে হবে। তাহলে সরকারি সিকিউরিটি সুদ কত পার্সেন্ট মোটাঙ্কিতকরণ করতে হয়? 5%। তাহলে 20,000-কে 100 দিয়ে গুণ দিব এবং 95 দিয়ে ভাগ দেবো, তাহলে আমাদের মোটাঙ্কিতকরণ হয়ে যাবে। কত টাকা? 21,053 টাকা আসে। এরপর আসি লভ্যাংশ। তাহলে লভ্যাংশ কত? লভ্যাংশ 20% মোটাঙ্কিতকরণ করতে হয়, আমরা জানি। এবং প্রথম ক্লাসের শুরুতেই এটা দেখাই দিয়েছিলাম। তো এটা কিভাবে করব? 20% করলে উপরে 100, নিচে 80 দিয়ে ভাগ করলে হচ্ছে মোটাঙ্কিতকরণ হয়ে যাবে। তাহলে কত টাকা হয়? 50,000 টাকা। এবার আসবাবপত্র বিক্রয়জনিত লাভ যেহেতু মূলধন জাতীয় আয় হিসেবে আমরা বিবেচনা করেছি, তাহলে এটা আমরা এখানে নিব কত টাকা? 10,000 টাকা। তাহলে টোটাল হয় কত? টোটাল হয় হচ্ছে 81,053 টাকা। এবং 1,36,000 এর সাথে যদি আমরা এই 81,053 টাকা যোগ করি তাইলে আমাদের আসলে কত আসে? 2,17,053। এটা আমাদের মোট আয়। তাহলে আমরা খুব সহজেই মোট আয় নির্ণয় করতে পারলাম। আপনারা একটু প্র্যাকটিস করবেন। তো চলেন আমরা এরপর কর দায় নির্ণয় করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। তো কর দায় নির্ণয় করার ক্ষেত্রে আমরা এরকম যেভাবে দেখছেন এরকম একটা সুন্দর করে ছক কাটবেন, উৎসের নাম, আয়ের পরিমাণ এবং করের পরিমাণ, এবং করের পরিমাণে 2টা ছক দিবেন। তো প্রথমেই আসি আমরা ব্যবসা হতে আয়। কিভাবে ব্যবসা হতে আয় কত? কারণ ব্যবসা হতে আয় আমার টাকা ছিল কত আমরা একটু দেখি। এই যে ব্যবসা হতে আয়, ব্যবসা হতে আয় আমাদের টাকা ছিল 1,36,000 টাকা। 1,36,000 টাকা ছিল। এখন এটার উপর কয় পার্সেন্ট নিব? 20% নিব। কয় পার্সেন্ট নিব? 20% নিব। কিন্তু কথা হচ্ছে আমরা 22.5% কেন নিচ্ছি?
এটা একটা প্রশ্ন। কারণ আমরা বিগত ২ টা অঙ্ক করছি সেখানে তো 20% নিয়েছিলাম কারণ এটা 20 থেকে 45% ছিল। তাহলে 22.5% কেন নিচ্ছি? এখন আমরা বিগত ২ টা ক্লাসে যদি আপনারা দেখেন যে প্রত্যেকটা অঙ্কে বলা ছিল যে এই প্রতিষ্ঠান আইপিওর মাধ্যমে 15% শেয়ার বা 20% শেয়ার এগুলা ক্রয় করে। আ তারপর বাজারে বিক্রি করে মূলধন সংগ্রহ করে। কিন্তু এই অঙ্কে এই আইপিওর মাধ্যমে আসলে কত পার্সেন্ট শেয়ার বিক্রি করে এইটা কিন্তু কিচ্ছু বলে নাই। আপনারা দেখবেন অঙ্কটা যখন আমরা পড়ছি আইপিওর মাধ্যমে কোনো কত শেয়ার কেনে এটা কিন্তু একবারও বলে নাই যে আইপিওর মাধ্যমে আসলে কত শেয়ার কিনে। তো এই ক্ষেত্রে আমাদের প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমরা কিভাবে ধরে নিব যে এটা কত পার্সেন্ট শেয়ার কিনে? তো আমরা ধরে নিব যে তারা আইপিওর মাধ্যমে 10% এর কম শেয়ার ক্রয় করে। এই সম্পর্কে আমরা একটা টিকে দিয়ে দেব। এই যে দেখেন ৪ নম্বরে একটা আমরা টিকে দিয়েছি যে ধরে নেওয়া হলো কোম্পানি তার মূলধনের 10% এর কম শেয়ার আইপিওর মাধ্যমে হস্তান্তর করে। 10% এর কম শেয়ার। এখন 10% এর কম শেয়ার যদি আইপিওর মাধ্যমে সংগ্রহ করে তখন কিন্তু আমাদের ব্যবসাগত আয়ের উপর কত দিতে হবে? 22.5% দিতে হবে। যদি এটা বলা থাকতো যে 15% এর বেশি বা 20% এর বেশি বা 10% এর বেশি তাহলে কিন্তু আমরা এখানে ব্যবসায়ী খাতে আয় 20% দেখাইতাম। এটি একটু মনে রাখবেন। যেহেতু বলে নেই আমরা ধরে নিলাম যে তার 10% এর কম ব্যবসাগত আয়ের উপর সংগ্রহ করে মানে আ আইপিওর মাধ্যমে হস্তান্তর করে শেয়ারগুলা। তাহলে আমাদের কত ছিল 1,36,000 ছিল 1,36,000 এর উপর কয় পার্সেন্ট 20% কত হয় 30,600 এরপর আমাদের নিতে হবে মূলধনী লাভ হতে আয় মূলধনী লাভ হতে আয় কোনটা ওই যে আসবাবপত্র বিক্রয়জনিত লাভ কত টাকা ছিল 10,000 এটার উপর কয় পার্সেন্ট নিতে হবে 15% নিতে হবে এটা যদি আমরা মুনাফা জাতীয় আয় হিসেবে বিবেচনা করতাম তাহলে কিন্তু এখানে আসতো না যেহেতু আমরা মূলধন জাতীয় আয় হিসেবে বিবেচনা করেছি তাহলে আমাদের এখানে কি করতে হবে এটার উপরে 15% কর নিতে হবে তাহলে 15% দিলে কত হয় আমাদের 15% দিলে হয় 1500 টাকা এরপর আর্থিক পরিসম্পদ হতে আয় আর্থিক পরিসম্পদ হতে আয় কয়টা ছিল আমার আর্থিক পরিসম্পদ থেকে আয় আসলে আমার ছিল হচ্ছে করযোগ্য সিকিউরিটির সুদ আর হচ্ছে লভ্যাংশ তাহলে করযোগ্য সরকারি সিকিউরিটি সুদ কত টাকা এটার উপর নিতে হবে 22.5% যেহেতু ব্যবসাগত আয়ের উপরও 22.5% আমরা নিয়েছি তো 22.5% নিলে কত হয় আমাদের ছিল 21,053 টাকা এই যে 21,053 টাকা এটার উপর 22.5% নিলে হয় 4,737 এবং লভ্যাংশের উপর আমরা জানি যে 20% নিতে হয় তাহলে লভ্যাংশের উপর কত নিব আমরা 20% তাহলে লভ্যাংশের উপর 20% নিলে হয় 10,000 টাকা তো দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে 71,053 হয় মোট আর্থিক পরিসম্পদ থেকে আয় আর এই দুইটার উপর যদি কর যোগ করি তাহলে হয় 14,737 এরপর আমরা আর্থিক পরিসম্পদ থেকে মোট আয় আমরা এটা দেখাইলাম এরপর যদি খ নম্বর আমরা দেখাই ধারা 163(2) ধারা আর্থিক পরিসম্পদ আয়ের বিপরীতে ন্যূনতম কর মানে আমরা যে করটা ধরেছিলাম এটার উপর ধরেছিলাম কত 5% এটার উপর ধরেছিলাম 20% এটা আমরা আবার দেখাই দেবো তাহলে 21,000 কত ছিল 53 ছিল এটার উপর কয় পার্সেন্ট নিব 5% নিব এবং 50,000 এর 20% নিব তাহলে 11,053 আসে এটা আপনারা আরেক ভাবে করতে পারেন সেটা হচ্ছে এই 21,053 থেকে 20,000 মাইনাস দিবেন তাহলে 1,053 আবার 50,000 থেকে 40,000 মাইনাস দিবেন তাহলে কত হয় 10,000 তাহলে আগের 1,053 আর এই 10,000 মোট 11,053 টাকা হয় তাহলে এটা আমরা দেখাই দিলাম যে 11,053 এখন কথা হচ্ছে কি ক ও খ এর মধ্যে যেটি অধিক মানে এই ক এর যে 14,737 পেয়েছি এবং খ এ যে 11,053 পেয়েছি দুটার মধ্যে কোনটা বেশি তাহলে 14,000 বেশি তাহলে এটা আমরা এখানে নিয়ে নিব যে ক খ এর মধ্যে যেটা অধিক তাহলে উপরের গুলোর সাথে যোগ করলে আমাদের কর পরিবর্তিত নিট মুনাফা দাঁড়ায় হচ্ছে 46,837 এখন আমাদের কি করতে হবে এখন হচ্ছে আমাদের উৎসে করকর্তন বাদ দিতে হবে তাহলে আমরা লিখবো হচ্ছে বাদ উৎসে করকর্তন করকর্তন করছে কয়বার এই যে 21,000 থেকে 20,000 বাদ দিলে 1,053 হয় যেটা করযোগ্য সিকিউরিটি 1,053 নিলাম এবং এই 50,000 থেকে 40,000 বাদ দিলে হয় 10,000 লভ্যাংশ থেকে 10,000 তাহলে মোট আমরা 11,053 এই যে এইমাত্র নির্ণয় করেছিলাম এইটাই আসলে আমার বাদ যাবে তাহলে 11,053 আমরা বাদ দিলাম বাদ দেওয়ার পরে আমাদের থাকে 35,784 এটা হচ্ছে কি নিট প্রদেয় কর নিট প্রদেয় কর এখন চলেন আমরা এখান থেকে কি কি টিকা লেখা যায় একটু দেখি যে ধরে হলো জরিমানা আয়কর সংক্রান্ত অপরাধ করার জন্য অনুমোদনযোগ্য নয় বিক্রয় না দেওয়ার কারণে আসলে ন্যূনতম কর নির্ধারণ করা সম্ভব হয়নি কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ 5% হচ্ছে আমরা কর্তন করে দেখাইছি আসবাবপত্র বিক্রয়কে মূলধন জাতীয় মনে করা হলো কারণ আমরা এটাই বলেছি যে মূলধন জাতীয় আয় বিবেচনা করে করেছি এই টিকাগুলোই আসলে লিখবেন লিখলে
অবশ্যই ভালো হবে। আর টিকা অবশ্যই লিখবেন। টিকা না লিখলে ২-১ মার্ক কম দিতে পারে। কেন শুধু ২-১ মার্ক কম পাবেন? তো এই ছিল অঙ্কের সমাধান। যদি অঙ্ক সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন আর ডেসক্রিপশন বক্স চেক করবেন। এই বইয়ের সমস্ত অঙ্ক লিঙ্ক আকারে দেওয়া থাকবে, প্লেলিস্ট আকারে দেওয়া থাকবে আপনাদের সুবিধার্থে। তো ভালো থাকবেন সবাই। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।